পরীক্ষার কোশ্চেন আসলে কি ধরনের কোশ্চেন আসবে সরাসরি সেই ডিসকাশনে একবারে করে দিচ্ছি। চ্যাপ্টারের নাম কি? মার্কেটিং এনভায়রনমেন্ট। মার্কেটিং এর জন্য এই চ্যাপ্টারের শুরু থেকেই বলতেছি যে মার্কেটিং বোঝার জন্য মার্কেটিং এনভায়রনমেন্ট বোঝা এটা নফল না, এটা সুন্নাত না, এটা ওয়াজিব না, এটা হচ্ছে ফরজ। শুধু ফরজে মানে কিফায়া না, ফরজে আইন, একদম বাধ্যতামূলক। এরকম না যে জানাজা সালাতের মতো যে আমার পক্ষ থেকে নিরু গেল আর কারো না গেলেও হবে। ও এই হুজুর, জানাজা সালাতে নিরুর যাওয়ার পারমিশন আছে? এই তো দিয়েছে সর্বনাশ করে। হ্যাঁ, একজনের পক্ষ থেকে জানাজা নামাজে আবার পক্ষ কি? জানাজা নামাজে যার পক্ষতে সবাই তো পক্ষই, মানে কার পক্ষে কি? হ্যাঁ রে দাঁড়াও না, আগে বলো না যে তুমি যেতে পারবা কিনা জানা। কেন? এবার বুঝছো তোমাদের? এবার বুঝছো মানে তোমাদের মনের ভিতরে কি পরিমাণ দৃশ্য মানে ডিসক্রিমিনেশন, তোমরা কি পরিমাণ সংকীর্ণ চিন্তাধারার অধিকারী। হ্যাঁ, কারণ তোমাকে যে এক কথা হচ্ছে চারপাশে দেখাও নাই, সেই পরিবেশও নাই, সেই শিখানোও হয় নাই, সেই দেখানোও হয় নাই। এই কারণে দেখবা কেমনে? তুমি তো জীবনে কিছুই দেখো নাই, এমনকি যা দেখার কথা ছিল সেটাও দেখো নাই। এখন উদাহরণ দেওয়া শুরু করবো, শেষ হবে না ক্লাস দিয়ে উদাহরণ দিয়ে, বুঝছো? তুমি মহিলাদেরকে জুম্মার নামাজ জামাতে পড়তে দেখছো? তারাবির নামাজ জামাতে পড়তে দেখছো? তাহাজ্জুদের নামাজ জামাতে পড়তে দেখছো? মহিলাদেরকে ইতিকাফ করতে দেখছো? মসজিদে গিয়ে ইতিকাফ করতে দেখছো? মহিলাদেরকে রমাদানের শেষ দশকে প্রতি রাতে মসজিদে গিয়ে জামাতে তাহাজ্জুদের নামাজ পড়তে দেখছো? তুমি তো এগুলো কিচ্ছু দেখো নাই, অথচ এটা বাংলাদেশেই আছে। এখন তুমি দেখো না, এটা আমি কি করব বলো? তুমি তো জীবনের অনেক কিছুই দেখো নাই। দেখো এবারে অবস্থা কি। থাক, আপাতত আগে আমরা মার্কেটিংটা বুঝে নিই, তারপরে তাহাজ্জুদ বুঝি। আচ্ছা, ওইটা তো বলতেই হবে। জানাজার নামাজ 100% পুরুষরাও শরীক হইতে পারে, মহিলারাও শরীক হইতে পারে। যে কোনো নামাজে যেমন পুরুষরাও শরীক হইতে পারে, মহিলারাও শরীক হইতে পারে, জানাজার নামাজেও শরীক হইতে পারে। পার্থক্য হচ্ছে ওইখানে ওই সুব্যবস্থাপনা থাকতে হবে। মানে মহিলারা পিছনে এসে জানাজার নামাজ তো 2 মিনিটের জিনিস, পুরুষের সামনে দাঁড়াবে, মহিলারা পিছনে দাঁড়াবে, এসে জানাজার নামাজ পড়বে। পৃথিবীর ইতিহাসের ইসলামের অনেক বড় বড় ইমামের জানাজার নামাজ মহিলারা অ্যাটেন্ড করছে। হ্যাঁ, তোমার গ্রামের কথা কে বলতেছে? আমি কি তোমারে আর তোমার গ্রামের কথা বলতেছি? তুমি যদি তোমার গ্রামের সব কিছু জানতাই তাইলে তো আর তোমার নিয়ে আমার টেনশন কম করলেও চলতো। হ্যাঁ, এই যে জানাইলাম। আচ্ছা, সো বিষয়টা যেটা সেটা হচ্ছে যে একদম ইসলামিক্যালি 100% পারমিটেড। পার্থক্য হচ্ছে এখন তুমি নামাজে যাও আর জানাজার নামাজে যাও, যাইতে হলে তো সেভাবেই যাইতে হবে। মানে একটা মেয়ে নামাজ হইতে হলে তার পর্দা করে যাইতে হবে না? এখন সে যদি ওই পার্লার থেকে বের হয়ে বলে যে আচ্ছা ঠিক আছে, দেখলাম একজনের জানাজার নামাজ হচ্ছে, বিয়ের দাওয়াতটা খাওয়ার আগে জানাজাটা পড়ে নি, তাহলে তো হইল না, মানে সর্বনাশ হয়ে যাবে। বেচারা যারা জানাজা নামাজ পড়তে গেছিল ওরাও পার্লারে চলে যাবে। সো ওইরকম হইলে তো প্রবলেম। পরিবেশ থাকা লাগবে সেরকম। মসজিদে বেশিরভাগ মসজিদে সেই পরিবেশ নাই, তোমাদের জুম্মার পরিবেশ নাই, 5 ওয়াক্ত নামাজের পরিবেশ নাই, এই কারণে যাইতে পারো না। যদি তোমার এলাকায় সেরকম মসজিদ থাকতো তাহলে তুমি যাইতে পারতা। এখন সেইখানে যাইতে হলে অটোমেটিক্যালি তখন তুমি একটু ভালো হয়ে যাইতা। অন্তত মসজিদে যে মেয়েটা যাবে সে ভালো হয়ে যাবে, তার তো সে তো নামাজের জন্য যাচ্ছে, ফাইজলামি করার জন্য তো যাচ্ছে না। ও যখন সিনেপ্লেক্সে যাবে তখন ও অন্যভাবে যাবে, যখন মসজিদে যাবে ভালো হয়ে যাবে। এখন এইটা তো বুঝতে হবে। যাই হোক, ছিলাম কোথায়? ছিলাম হচ্ছে এনভায়রনমেন্টে। যতগুলো কথা বললাম প্রত্যেকটা এনভায়রনমেন্টের সাথে সম্পর্কিত। যে তুমি যেখানে আসো, যে এলাকায় আসো, যে লোকালিটিতে আসো, সেই জায়গার এনভায়রনমেন্ট বোঝা ছাড়া তুমি কখনোই মার্কেটিং করতে পারবে না, কখনোই না। ঠিক একই রকমভাবে আমরা বলছি যে এই কোর্সে মার্কেটিং এনভায়রনমেন্ট বোঝাটা খুব জরুরি। এই কারণে ফরজে আইন বা বাধ্যতামূলক, এই কারণে যে তুমি যদি মার্কেটিং এনভায়রনমেন্ট কিসের উপর ডিপেন্ড করে, মানে কি দিয়ে, মানে ধরো সুন্নাত, ঠিক আছে? সুন্নাত বললো যে ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, আমার বান্ধবী, ঠিক আছে? এখন কেন তোমার বেস্ট ফ্রেন্ড? না স্যার, ও আমার বেস্ট ফ্রেন্ড, কারণ ও আমাকে বুঝে।
ঠিক আছে, আমার ওরা সব কিছু বুঝাই দেওয়া লাগে না, বাকিদেরকে স্যার আমি কোনোভাবে বুঝাইতেই পারি না, এরা কিছু বুঝতেই চায় না, ও আমার বুঝে। আচ্ছা, ব্যাপারটা যদি পুরো উল্টা হইতো, তার মানে হচ্ছে এরকম কি বেস্ট ফ্রেন্ড হওয়া সম্ভব যে আমি বলতেছি তাকে বেস্ট ফ্রেন্ড কিন্তু সে আসলে আমার বুঝেই না? আমার কথা কি বুঝতেছো? হ্যাঁ, মানে তুমি দাবি করতেছো যে সে তোমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু সে আবার বলতেছো যে কিন্তু ও আমার কিচ্ছু বুঝে না, ও আমার বুঝেই না। দ্যাটস দ্য কোয়েশ্চেন। তার মানে তুমি যদি বলো যে স্যার আমি মার্কেটিং কোর্স করে ফেলছি, আমি এ গ্রেড পেয়ে গেছি, স্যার আমার কোর্স শেষ হয়ে গেছে, কিন্তু তুমি মার্কেটিং এনভায়রনমেন্ট বুঝো না, তাহলে মার্কেটিং হয়েছে? বুঝা হয়েছে? মার্কেটিং বুঝতে হলে এনভায়রনমেন্ট খুব ভালো মতো বুঝতে হবে। এই কারণে শুধুমাত্র এই চ্যাপ্টার থেকেই মার্কেটিং কোর্সের মিড পরীক্ষায় অনেকগুলো কোয়েশ্চেন আসবে। আচ্ছা, তার মধ্যে কোয়েশ্চেন যেগুলো আসবে সেগুলো এখানে লেখাই আছে। মাইক্রো এনভায়রনমেন্ট নিয়ে কোয়েশ্চেন হবে, ম্যাক্রো এনভায়রনমেন্ট নিয়ে কোয়েশ্চেন হবে, মার্কেটিং এনভায়রনমেন্টের রেসপন্স নিয়ে কোয়েশ্চেন হবে। আচ্ছা, হ্যাঁ, আমরা মাইক্রো নিয়ে ডিটেল আলাপ করছি। আমরা মাইক্রো নিয়ে কথা বলছি যে কোনো একটা কোম্পানি, সেটা ছোট হোক বড় হোক, মুদির দোকান হোক, স্বল্প মাঝারি বড় যে কোনো ধরনের কোম্পানি হোক, একটা কোম্পানির মার্কেটিং যে মাইক্রো এনভায়রনমেন্টাল অ্যাক্টরস বা ফ্যাক্টরস যেভাবেই বলি না কেন, পরীক্ষার কোয়েশ্চেনে অ্যাক্টর বলা হোক, ফ্যাক্টর বলা হোক, মার্কেটিং এনভায়রনমেন্টের যেই ক্যাটাগরি বলা হোক, একই কথা। এখানে কয়টা ক্যাটাগরির কথা বলা আছে? 6টা। কোম্পানি ইটসেলফ, যেই কোম্পানির কথা বলতেছি, যেই মুদির দোকানের কথা বলতেছি, যেই চা বিস্কিট সিগারেটের কথা বলতেছি, অথবা যেই প্রতিষ্ঠান বা অর্গানাইজেশনের কথা বলতেছি, সেটা তার সাপ্লায়ার, তার মার্কেটিং ইন্টারমিডিয়েটস, তার কম্পিটিটর, তার পাবলিক অ্যান্ড তার কাস্টমার, এগুলো নিয়ে ডিটেল কথা হয়েছে, লেকচার আছে, ইউটিউবে আছে সব। এবং কোম্পানি বলতে কোম্পানির টোটাল যা স্টাফ, কোম্পানির একদম এমডি থেকে শুরু করে চেয়ারম্যান, সিইও থেকে শুরু করে একদম লোয়ার লেভেলের বাইরের সিকিউরিটি গার্ড, দারোয়ান পর্যন্ত সবাই, স্টাফ অপারেটর থেকে শুরু করে সবাই যারা কোম্পানিতে চাকরি করে, এরা সবাই কিসের মধ্যে অন্তর্ভুক্ত? কোম্পানির মধ্যে অন্তর্ভুক্ত। কোম্পানির অফিসার্স, স্টাফ, এভরিওয়ান। সাপ্লায়ার কারা? সাপ্লায়ার অনেক ধরনের হইতে পারে, অনেক ধরনের কোম্পানির সাথে আমাদের, ইভেন আমাদের ট্রান্সপোর্ট সবসময় আমরা নিজের ট্রান্সপোর্ট ইউজ না করতে পারি, অন্যজনের ট্রান্সপোর্ট ইউজ করি। এই যে রেডেক্স কোম্পানি, এই রেডেক্স কোম্পানির মূল কাজ কি? এই যে উবার পাঠাও সার্ভিস যেগুলো, মানে তুমি যখন পার্সেল সার্ভিস ইউজ করতেছো, এরা কোন কোম্পানির হয়ে কাজ করতেছে? এ সবার জন্য, তুমি ব্যক্তিগতভাবে দাও, অন্য দিয়ে জাস্ট এই পার্সেল সেন্ডিংয়ের কাজ করে দিতেছে তোমাকে। সো এরকমভাবে অনেক ক্ষেত্রেই আমরা অন্য পার্টি, অন্য কোম্পানির সাথে লিয়াজো করে কাজ করি। রেডেক্সের কাজে কি? সব বিজনেস প্রতিষ্ঠানগুলো তাদের পার্সেলগুলো ওদের মাধ্যমে ইউজ করতেছে, ওরা জাস্ট ট্র্যাক ডাউন সফটওয়্যার মেনটেন করে সেভাবে কাজ করে দিচ্ছে। আচ্ছা, মার্কেটিং ইন্টারমিডিয়েট, যেই জায়গায় তোমার যেই জিনিস পাওয়ার কথা না, দেখার কথা না, যাওয়ার কথা না, সেই জায়গায় তুমি অটোমেটিক্যালি গিয়ে সেই জিনিস পেয়ে যাচ্ছ, করতে পারতেছো, অ্যাভেলেবিলিটি ইনশিওর করা হচ্ছে। মার্কেটিং ইন্টারমিডিয়েটস 4 ধরনের ছিল: রিসেলার, ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন ফার্ম, ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ অ্যান্ড মার্কেটিং সার্ভিস এজেন্সিস। রিসেলার হচ্ছে, একটা হচ্ছে হোলসেলার, আর একটা হচ্ছে রিসেলার বা রিটেইলার যাদেরকে বলি আমরা, আরেকটা হচ্ছে ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন ফার্ম, যেখান থেকে তোমার মূল ডিস্ট্রিবিউশন হচ্ছে। ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ, আমার বিকাশ, নগদ, ব্যাংক থেকে শুরু করে যাবতীয় মোবাইল সার্ভিস, এসএসএল কমার্স থেকে শুরু করে হোয়াট এভার ইট ইজ। মার্কেটিং সার্ভিস এজেন্সিস, আমরা অনেক ধরনের মার্কেটিং কোম্পানি, মার্কেটিং লিয়াজো কোম্পানি, মার্কেটিং টিম, এক্সটার্নাল মার্কেটিং টিম, এক্সটার্নাল ব্র্যান্ডিং টিম, অনেকগুলোর সাথেই কাজ করি আমরা। ইভেন বাংলাদেশের কয়টা কোম্পানি আছে যারা তাদের নিজেদের ওয়েবসাইট নিজেরা বানাইছে, তাদের নিজেদের ওয়েব ডেভেলপার দিয়ে ওয়েবসাইট ডেভেলপ করছে? না তো, আলাদা ফার্মকে অর্ডার দিচ্ছে, তারা ওয়েবসাইট ডেভেলপ করে দিচ্ছে। প্রত্যেকটা অনেক জিনিসই আমরা আউটসোর্স করি। সব মানে আমাদের জীবনে চলার জন্য বা একটা কোম্পানি রান করার জন্য আমার যত কিছু দরকার হবে সবই কি আমি নিজে করতে পারবো কিনা? সে ফর এক্সাম্পল মনে করো লিজা তো শয়নের স্বপ্নে নিদ্রা জাগরণের স্বপ্ন দেখে যে আমার এলজা, ঠিক আছে, এই ফ্যাশন হাউস হবে, এই ফ্যাশন হাউসের জমকালো উদ্বোধন হবে, জমকালো উদ্বোধন শেষে, জমকালো উদ্বোধনের সময় ফয়সাল স্যারে রাখা না গেলেও অন্তত দোয়া দুরুদের সময় তো ফয়সাল স্যারে রাখতে হবে। তো ওই দোয়া দুরুদ পরে জমকালো একটা উদ্বোধন কইরা, তারপর মাস্তি টাস্তি পার্টি টার্টি কইরা, তারপরে ওর কোম্পানির অবস্থা তো এরকমই হবে। আচ্ছা, যে এখন মানে বলে না যে ধরো একটা ছেলে শুধু এই ভরসায় আছে যে আমারে ফয়সাল স্যার একটা পানি পড়া দিয়ে দিবে, ওই পানি পড়া খেয়ে আমি পরীক্ষার হলে গিয়া পরীক্ষা দিয়ে পাশ করে ফেলাবো। এগুলো কি পানি পড়ার দেওয়ার কাজ? না, পানি পড়া দিয়ে হয় না, পানি পড়া দিয়ে মার্কেটিং শেখানো যাবে না। এখন ও যে এই যে জমকালো টিয়া করে সব কিছু শেষ করে এলজা ফ্যাশন হাউস এই যে করে দিল। এখন এই এলজা ফ্যাশন হাউসের বলতে চাইলাম কি, আর হারাই গেলাম কোথায়। হ্যাঁ না,
আমি তোমাদের কারোর সাথেই অ্যাড নেই। এইটুক যোগ্যতা না থাকলে এত বছর ধরে টিকে আছি কীভাবে? বহুবার তোমাদেরকে বলছি যে তোমাদের চোখের দিকে তাকাইলে আমি মনের কথা বুঝতে পারি। আচ্ছা, আসলে অ্যাড নেই, ওরে জিজ্ঞেস করে দেখো। আচ্ছা, এখন বিষয়টা যেটা সেটা হচ্ছে যে যেই কারণে এই কথাটা বললাম যে ঠিক আছে ও ইয়া করলো, এখন কথা হচ্ছে ওর ফ্যাশন হাউসটা দেখতেও তো ফ্যাশন হাউসের মতো লাগতে হবে। তাহলে ওর ফ্যাশন হাউসের দোকানটা বা দোকানের ভিতরের পরিবেশটা, বিশেষ করে ইন্টেরিয়র, এটা কি পাশের অন্য 8-10টা দোকানের মতো হলে হবে? জাস্ট উত্তরায় তুমি হাউস বিল্ডিংয়ের মোড় থেকে নাইমে উত্তরা 11 নম্বর সেক্টরের জমজম টাওয়ারের সামনে পর্যন্ত যাও, ডানে বামে যতগুলো তুমি ফেব্রিক্সের শোরুম দেখো, যতগুলো ব্র্যান্ডের দোকান দেখো, এগুলোর প্রত্যেকটা ডেকোরেশন কি দেখার মতো না? এগুলো কি অন্য দোকানের মতো? ওর পাশের যে রেস্তোরাঁর দোকানটা, ওইটার ডেকোরেশন আর এটার ডেকোরেশন একরকম? কখনোই না। ইভেন অফিসের ডেকোরেশনও এত সুন্দর করা লাগে না, ওর ওই শোরুমটার ডেকোরেশন এর চেয়ে বেশি করা লাগছে। কেন? কারণ ওইটা দেখে মানুষের ফার্স্ট ইমপ্রেশনটা ক্রিয়েট হবে। এখন ওই ইন্টেরিয়র ডিজাইনটা কি লিজা নিজে করবে? আর লিজা যদি মনে করে যে আমি গ্রাফিক্স ডিজাইন পারি, অথবা আমি ইন্টেরিয়র ডিজাইনও নিজেই করে ফেলবো, পৃথিবীর প্রত্যেকটা কাজ আমি যদি নিজে চিন্তা করি যে আমি নিজেই করব, অন্য কাউরে ডাকবো না, অন্য কাউরে টাকা দিয়ে টাকা খরচও করবো না, কোয়ালিটি ভালো হবে না? এইভাবে হয় না। তো এই কারণেই আমাদেরকে ফার্ম, এজেন্ট, ইন্টারমিডিয়ারিজ এগুলোর সাহায্য নিতে হয়। পাবলিক বলতে কত ধরনের পাবলিক আছে, আমার ফিনান্সিয়াল পাবলিক আছে, মিডিয়া পাবলিক আছে। আলটিমেটলি গ্রামের মানুষ টাকা পায় কোত্থেকে? বউয়ের কাছ থেকে। বউ টাকা পায় কোত্থেকে? বউ বাপের কাছ থেকে নিয়ে আসে, একবার করে পিটানি দেয়, একবার করে বাপের বাড়ি থেকে নিয়ে আসে। সো এই হচ্ছে হালচাল। তো মানে এটা হচ্ছে গ্রামের মানুষের জন্য। শহরের মানুষের জন্য কি? এর কাছ থেকে চুরি করে, ওর কাছ থেকে ধান নেয়, এর কাছ থেকে এই ব্যাংক থেকে লোন নেয়, ওই ব্যাংক থেকে লোন নেয়, তারপরে সব নিয়ে লোপাট হয়ে যায়, মানে যত রকমের কাজ কারবার। কিন্তু আছে তো ফিনান্সিয়াল পাবলিক আছে, মিডিয়া পাবলিক আছে। এখন দেখা গেল যে এলজা ফ্যাশন হাউসে আমি আর নাহিদ যাইতে পারি বা না পারি, মুনিশা ঠিকই চলে যাবে। কথা মুনিশারে চিনো তো? মুন্নি সাহারে চিনো না? থাক, তুমি আর চিনো না, তোমার চিনার দরকার। হ্যাঁ, তো ও তো গিয়ে ওইখানে জিজ্ঞেস করবে না যে লিজা আপু আপনার অনুভূতি কি? ঠিক আছে, তো ওইখানে চলে যাবে। দেখা যাচ্ছে যে কিছু মিডিয়ারে ডাকলেও পাবা না, আবার কিছু মিডিয়ারে ডাকা ছাড়াই চলে আসবে, অটোমেটিক চলে আসবে দাওয়াত খাওয়ার জন্য। সো এই টাইপের সব ধরনের আছে, সিটিজেন অ্যাকশন পাবলিক, লোকাল পাবলিক, জেনারেল, যাই হোক এগুলো নিয়ে আমরা ডিসকাস করছি। ম্যাক্রো এনভায়রনমেন্টে আসো, যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ বিষয়, বা যেইটার সাপেক্ষে আমার ছোটোগুলা। কারণ আগে তো হচ্ছে যে আমি গ্লোবাল স্কেলে বা টোটাল ম্যাক্রো স্কেলে আমার অবস্থানটা কি হচ্ছে, তারপর হচ্ছে যে নিজের আমার সাপ্লায়ার কি হবে, আমি আমার ওয়েব ডেভেলপ কারে দিয়ে করাবো, আমার ইন্টেরিয়র কারে দিয়ে করাবো, আমি চেয়ার টেবিল কার কাছ থেকে আনাবো, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। এগুলো হচ্ছে আমার ভিতরের ইস্যু। বাইরের তো কিছু ইস্যু আছে। বাইরের ইস্যুগুলো কি? বাইরের ইস্যু হচ্ছে ডেমোগ্রাফিক ইস্যু, ইকোনমিক ইস্যু, ন্যাচারাল ইস্যু, টেকনোলজিক্যাল ইস্যু, পলিটিক্যাল ইস্যু, কালচারাল ইস্যু। আচ্ছা, প্রথমেই আসো, বাংলাদেশে যতগুলো ফ্যাশন হাউস আছে, যতগুলো শোরুম আছে, যতগুলো শোরুমে মেয়েদের কাপড় বিক্রি হয়, মেয়েদের গার্মেন্টস বিক্রি হয়, ড্রেস বিক্রি হয়, তার মধ্যে কত পার্সেন্ট শোরুম আছে যেখানে মেয়েদের আবায়া, হিজাব, বোরকা বিক্রি হয়? 1%ও হবে? 1%ও না। তার মানে এই দেশে মুসলমান নেই? তাহলে হিসাব কিরকম মিলল? একদিকে হিসাব বলতেছো 90%-এর উপরে মুসলমান, তোমার টার্গেট কাস্টমার হচ্ছে, মানে টার্গেট কাস্টমার যারা আছে তাদের মধ্যে 100 জনের 90 জন হচ্ছে মুসলিম। যেহেতু নারী, তার মানে 10 জনের 9 জন হচ্ছে মুসলিম নারী। আবার এদিকে তুমি 100টার মধ্যে একটা দোকানও নাই যেখানে হিজাব, আবায়া, বোরকা, এগুলো পাওয়া যায়। কারণ কি? কারণ হচ্ছে এটা মুসলমানদের শুধু নামে, সংখ্যায়, স্টেটে, কাজে না, পার্থক্য আছে। সো তুমি যদি শুধু সংখ্যা দেখো, ডেমোগ্রাফিক দেখো, তাহলে তোমার ডিসিশন হবে একরকম, আর তুমি যখন কালচার দেখবা তখন তোমার ডিসিশন হবে আরেক রকম। তোমাকে তো সবগুলোর কম্বিনেশন মিলিয়ে ডিসিশন নিতে হবে। তোমাকে পলিটিক্যাল ডিসিশন নিতে হবে। এই যে মানে আচ্ছা, সেইগুলো বাদ দাও। ধরো
একটা জিনিস মানে এটা সত্য কথা স্বীকার করতেই হবে, সেটা হচ্ছে যে ব্যবসা বাণিজ্যের জন্য হচ্ছে পলিটিক্যাল ইনস্টেবিলিটি যত কম হবে, আন্দোলন সংগ্রাম হরতাল অবরোধ এগুলো যত কম হবে, গভর্নমেন্ট বারবার চেঞ্জ যত কম হবে, ব্যবসা বাণিজ্যের জন্য সেটা ভালো, ইকোনমির জন্য ভালো, ফ্লারিশের জন্য ভালো, যে কোনো কিছুর জন্য ভালো। শুধু যে গভর্নমেন্টের মেগা প্রজেক্টের জন্য ভালো না, তোমার নিজের ব্যবসার জন্যও ভালো। 2 দিন পর পরই যদি ব্যাপারটা এরকম হইতো, আচ্ছা তোমায় আমি যদি বলি যে সারা পৃথিবীর কয়টা মাল্টিন্যাশনাল কোম্পানি এরকম আছে যারা ফিলিস্তিনে গিয়ে ব্যবসা করতে আগ্রহী? কথা বুঝো? কারণটা কি? ও কোনো দেশ না, ওখানে মানুষ থাকে না, মানুষ কম থাকে ওখানে, মানুষ আরও বেশি থাকে, অল্প জায়গার মধ্যে বেশি মানুষ, গিজ গিজ করে মানুষ। পার্থক্যটা কোথায়? পলিটিক্যাল কোনো স্টেবিলিটি নেই ওইখানে, পলিটিক্যাল সিচুয়েশন নেই, ব্যবসা করার মতো কোনো সিচুয়েশন এখানে নেই। আচ্ছা কখন কী হবে না হবে 1 সেকেন্ডের কোনো ইয়া নেই। ওইখানে টেকনোলজিকা বড় বড় টেক জায়ান্ট কোম্পানি ওইখানে গিয়ে বিজনেস করবে না, কারণ ওইখানে টেকনোলজি কখন কোথায় থাকে, মানে বোম মেরে উড়াই দিতেছে, সব টাওয়ার উড়াই দিতেছে, ইয়া দিতেছে, মোবাইলের কানেকশনই পায় না, ইন্টারনেটই পায় না, আর আমি টেক ইয়া দিয়ে ওইখানে টেক সার্ভিস দিয়ে করবো কি? সো ওরা যাবে কোথায়? যেখানে এই স্টেবিলিটি আছে এবং কাস্টমারদের এই জায়গাগুলোর প্রতি আস্তে আস্তে ডিমান্ড ডেভেলপ করতেছে সেগুলা। ন্যাচারাল এনভায়রনমেন্ট, আলটিমেটলি ন্যাচারাল এনভায়রনমেন্ট না বুঝলে তুমি তো মানে সেই মানে আচ্ছা দাঁড়াও, এই বাংলাদেশের আবারও আসো তোমার ফিমেল ফ্যাশন শোরুমে তুমি এই মানে ইউরোপে গেলে, মানে বাংলাদেশে তো এখন প্রতি মাসেই বহু মানুষ ইউরোপ ট্যুরে যায়, বিশ্বের বিভিন্ন দেশে যায়, অন্তত ঘোরার জন্য হলেও যায় বা ইয়া করে। ওইখানে যখনই যাবে মানে একমাত্র সামার সিজন ছাড়া মোটামুটি বাকি 9 মাসে যাইতে গেলে তো তারে ওভারকোট সহ খুব হ্যাভি ওয়ার্ম ক্লথ নিয়ে তারপরে যাইতে হবে, যেহেতু রেইনফল হয় এবং খুবই ঠান্ডা থাকে, নেগেটিভ টেম্পারেচার থাকে। তো যেহেতু তুমি জানতেছো যে অনেক মানুষই ঘুরতে যায়, এই কারণে তো তাইলে তোমার সেলস এজেন্টার মধ্যে তোমার শোরুমগুলোতে এই ফেব্রিকও থাকার কথা, কিন্তু থাকে কেন থাকে না? কারণ আমার টার্গেট কাস্টমার, আমি শুধু যদি ওইটা চিন্তা করি যে এ যখন ইউরোপে যাবে, এ যখন ইউএসএ কানাডায় আমেরিকায় যাবে, লন্ডনে যাবে, তখন গিয়ে এটা লাগবে। তো যখন যাবে তখন, আর বাকি সময় কখন? বাকি পুরো সময় তো লাগবে না এর। আর যখন যাবে তখন বঙ্গবাজার থেকে গিয়ে কিনে নিবে, ওইটা হচ্ছে আলাদা বিষয়, কিন্তু সারা বছর তার লাগতেছে না। তাহলে সারা বছর এইটা তো আমার টার্গেট প্রোডাক্ট হইতে পারতেছে না, আমার মার্কেটিংয়ের ন্যাচারাল এনভায়রনমেন্টের সাথে মিলতেছে না, কারণ আমি যেই জায়গায় অপারেট করতেছি সেইটা তো একটা চরম ভাবাপন্ন দেশ হচ্ছে, কিন্তু এটা এখনও বরফ পড়তেছে এরকম দেশ হয়ে যায়নি, বরং ওয়ার্মের দিক থেকে আরও বেশি ওয়ার্ম হয়ে যাচ্ছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের ডিরেক্ট ইফেক্ট এখানে পড়তেছে, দিনকে দিন টেম্পারেচার বেড়ে যাচ্ছে, বৃষ্টি যখন হইতেছে বেশি হইতেছে, জলোচ্ছ্বাস যখন হইতেছে বেশি হইতেছে, শীত যখন পড়তেছে বেশি পড়তেছে, গরম যখন পড়তেছে বেশি পড়তেছে, হিট ওয়েভ হইতেছে। কথা বোঝা যাচ্ছে? তার মানে হচ্ছে যে টোটাল জিনিসটাই, এর আগেও তোমাদেরকে একদিন বলছিলাম যে বাংলাদেশের কয়টা দোকানে, তুমি যত বড় বড় ইলেকট্রনিক্সের শপে যাও, কয়টা দোকানে গিয়ে তুমি রুম হিটার খুঁজে পাবা? তুমি বাইরের দেশে যে কোনো দেশে যাও, ওইখানে সবার আগে এসি, বরং এসি কম পাবা, রুম হিটার বেশি পাবা, কারণ ওইখানে লাগে ওইটা, ওইখানে লাগে ওইটা, একটা রুম হিটার থাকে আর বড় একটা ফ্যান থাকলেই হয়, ওইখানে এসি লাগে না। আর এখানে তো উল্টা, এখানে পারলে ওই টিনের ঘরে ফুটা আছে, তারপরেও এসি লাগায় রাখতে হয়েছে, যে আর বাঁচতে পারতেছে না, কি করবে, ফুটা দিয়ে কিছু যাক, কিছু আমার গায়ে লাগুক। সো এই হচ্ছে ব্যাপার। ওকে, আসো তাহলে প্রথম কথা হচ্ছে যে ডেমোগ্রাফিক এনভায়রনমেন্ট বলতে আমরা কি বুঝতেছি? ডেমোগ্রাফিক এনভায়রনমেন্টটা হচ্ছে তোমরা মানে কাস্টমাররা। তো কাস্টমার যদি আমি মনে করি যে কাস্টমার হচ্ছে রোহান, তাহলে রোহান কীরকম কাস্টমার এটা আমি বুঝবো কীভাবে? রোহানের বয়স, রোহানের ফিনান্সিয়াল অবস্থা, রোহানের একাডেমিক অবস্থা, রোহান কিসে পড়াশোনা করে, রোহানের পছন্দ কি অপছন্দ কি, রোহানের জেন্ডার কি, রোহান নিজেকে কি মনে করে, এবং এই যে ব্যাপারটা, হিজড়া নিজেকে কি মনে করে এটা তো ওর পোশাক দেখে বোঝা যায়, নাকি ওর নিজের মুখ দিয়ে বলতে হয় যে আমি নিজের কি মনে করি? তাহলে সব কিছুর সাথে তোমার চয়েসের আগেই তো ওইটা বুঝতে হবে না যে আলটিমেটলি সে নিজেকে কী মনে করে। তাহলে এই প্রত্যেকটা জিনিসই ওইটার সাথে সম্পর্কিত। তাহলে ডেমোগ্রাফির মধ্যে তোমার অকুপেশন, তোমার প্রফেশন, তোমার ফিনান্সিয়াল স্ট্যাটাস, তোমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, এই পুরো জিনিসটা এগুলো হচ্ছে ডেমোগ্রাফিক। এখন কথা হচ্ছে, এখন তুমি যদি বলো যে স্যার বাংলাদেশের 18 কোটি মানুষের তাহলে ডেমোগ্রাফি তো প্রত্যেকের 18 কোটি রকম না। আচ্ছা তোমরা আমারে বলো দেখি যে ধরো
তোমাদেরকে কখন কোন কথা বললে তোমরা খুশিতে লাভ দিয়ে আত্মহত্যা করতে চাবা, আর কখন কোন কথা বললে তোমাদের মনে হবে যে ফয়সাল স্যার মরে না কেন, এটা বুঝতে কি ইয়াওয়া লাগে? আলাদিনের জিন্ডে টাকা লাগে না তো। তো এগুলো হচ্ছে কমন সাইকোলজিক্যাল বিষয় যে হ্যাঁ এই কালচারের এইখানকার এই পোলাপান তোমরা নিজেরাও বুঝো যে কি দিয়ে এদেরকে খুশি করা যাবে আর কি এদেরকে নিয়ে একটু একদিন খাওয়াই দে, ইয়া করাই দে, একদিন শুধু বইলে দে যে যারা আগামী মাসের বেতন পায় KFC-তে তো করে খাওয়াবো, এই খাওয়াবো 7 খুন মাফ। এর আগে 7 বার ওরা খুন করছে তাও মাফ, মানে যারে খাওয়াবে তারাই কিন্তু 7 বার খুন করছে কিন্তু তাও মাফ। মানে এত সস্তা খুন যে একটা খাওয়ানোর বিনিময়ে 7 বার খুন জায়েজ, এই হলো অবস্থা। তাহলে বিষয়টা হচ্ছে সাইজ, ডেন্সিটি, লোকেশন, এজ, জেন্ডার, রেস, অকুপেশন, আদার স্ট্যাটিস্টিক্স। তাহলে বিষয়টা হচ্ছে প্রত্যেকের আলাদা আলাদা 18-20 কোটি মানুষের 20 কোটি রকম ডেটা হবে, কিন্তু সেই ডেটার মধ্যে কমন সেট আছে না, একই রকম ব্যাপার স্যাপার আছে না, একই রকমের আচার আচরণের ব্যাপার আছে না, একই রকমের ইনকাম সাইকেলের ব্যাপার আছে না। এই যে আমরা যখনই বলি যে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, এই ক্যাটাগরির আন্ডারে কি একজন মানুষ? এই ক্যাটাগরির মধ্যেই তো ম্যাক্সিমাম। তাহলে এই যে ম্যাক্সিমাম, এই ম্যাক্সিমামরে ইয়া করার জন্য কি আমার প্রত্যেকের জন্য আলাদা আলাদা ক্যাটাগরি সেট করা লাগছে? না তো, সিম্পল। হ্যাঁ, সিম্পল ব্যাপার। আচ্ছা, এখন কোয়েশ্চেন হচ্ছে যে সারা পৃথিবীতে সবচেয়ে অ্যাট্রাকটিভ মার্কেট কোনটা? মানে আমরা যতগুলো কন্টিনেন্টের কথা চিন্তা করি, এশিয়া, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, তুমি যখন কন্টিনেন্টেরগুলোর কথা চিন্তা করবো, মহাদেশের কথা চিন্তা করবো, সবচেয়ে অ্যাট্রাকটিভ মার্কেট কোনটা? এর আগেও বলছিলাম মার্কেটিং ক্লাস, এটা সবচেয়ে অ্যাট্রাকটিভ মার্কেট কোনটা হবে, মানে কোম্পানিগুলোর জন্য সবচেয়ে লুক্রেটিভ মার্কেট কোনটা হবে? কোন মহাদেশে সবচেয়ে বেশি কোম্পানি এসে ব্যবসা করতে চাবে? কোথায়? ইউএসএতে যাবে, অস্ট্রেলিয়ায় যাবে, ইউরোপে যাবে, এশিয়াতে যাবে, ইয়াতে যাবে, কোথায় যাবে? কেন এশিয়া বেটার? কারণ কি? এশিয়া উন্নতির দিক থেকে সবচেয়ে এগিয়ে, এই কারণে? ইয়েস, এটা বলি নাই এর আগে ক্লাসে? তোমার না ধরে আমি ওরে কেমনে ধরি? ফ্যাশন হাউস দিবা তুমি আর ধরবো ওরে। ওফ, প্রথম জিনিসই তো হচ্ছে যে পপুলেশন থাকতে হবে। তো যেখানে পপুলেশন আছে সেইখানে তোমার কাস্টমার আছে বা কাস্টমার পাওয়ার চান্স আছে। যেখানে পপুলেশনই নাই সেখানে আবার কাস্টমার কি? হ্যাঁ, তুই কি উত্তর মেরুতে দক্ষিণ মেরুতে গিয়ে কাস্টমার খুঁজবে নাকি? যেইখানে যত বেশি মানুষ। বাংলাদেশ এত লুক্রেটিভ জায়গা কেন? বাংলাদেশে এত বড় বড় জায়ান্ট কোম্পানি থেকে শুরু করে এত কোম্পানি কেন? বাংলাদেশের চাইতে ইন্ডিয়াতে কম না বেশি? ডাবল। ইন্ডিয়ার চাইতে চায়নায় কম না বেশি? আরো বেশি। কেন বেশি? বিকজ অফ মানুষ। ওরা মানুষের মাঝে যা বুঝে, সে সংখ্যা যত বেশি, জনসংখ্যাও তত বেশি, আমার অপরচুনিটি তত বেশি। আর তুমি মানুষ মানে কি বুঝো? তুমি কি বুঝো? বিয়ে হোক বা না হোক, ছেলে মেয়ে একটার বেশি যাতে না হয়। তাহলে এই হচ্ছে পার্থক্য। তাহলে সবচেয়ে লুক্রেটিভ কন্টিনেন্ট হচ্ছে এশিয়া, এবং এশিয়ার মধ্যে লুক্রেটিভ সবচেয়ে কন্টেন্ট হচ্ছে চায়না, ইন্ডিয়া, বাংলাদেশ, এই জায়গাগুলো। আচ্ছা, এখানে মিডল ক্লাস, এবং এদের মধ্যে এবার ক্লাস যদি আসো, সবচেয়ে মানে সবার আগে আমার টার্গেট কাদেরকে ক্যাচ করা থাকবে? শুধু রিচ পিপলকে, শুধু গরিব পিপলকে না, আমি দেখবো যে পপুলেশন সাইজ সবচেয়ে বেশি কোথায়? মিডল ক্লাস। তাহলে আমি তখন মিডল ক্লাস নিয়ে আমার প্ল্যান সাজানোর চেষ্টা করবো, মার্কেটিং প্ল্যান সাজানোর চেষ্টা করবো। এবং সেই মিডল ক্লাসের কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে, যে সে ফর এক্সাম্পল আজকে থেকে 8-10 বছর আগে ইন্ডিয়ার সাপেক্ষে আমরা যদি চিন্তা করতাম, ইন্ডিয়ান রুপিতে 90,000 রুপি ইনকাম, বার্ষিক ইনকাম হইলে তখন বলা হয়েছে যে এদের মানে ঘর বাড়ি আবাসন সুবিধা বঞ্চিত মানুষ,
তারপরে বলছে যে হ্যাঁ এরা হচ্ছে আরেকটু বেটার কন্ডিশনে আছে যারা 90,000 থেকে 2 লাখ বার্ষিক। এরপরে বলছে যে সিকার হচ্ছে যারা 2 লাখ থেকে 5 লাখ বার্ষিক। এরপরে বলছে যে যারা স্ট্রাইভার 5 লাখ থেকে 10 লাখ। এবং এর আগেও তোমাদের সাথে ইনকাম ট্যাক্স নিয়ে যখন কথা বলছি তখন এই জিনিসগুলো বলছিলাম যে বাৎসরিক ইনকাম মহিলাদের জন্য 3 লাখ টাকা হওয়া মানেই তারে ট্যাক্স দিতে হবে। 3 লাখ টাকার যদি 1 টাকাও কম দেখাইতে পারে সে রিটার্নে, তাহলে ট্যাক্স দেওয়া লাগবে না। আমাদের জন্য 2.5 লাখ হয়ে গেছে মানে ট্যাক্স অটোমেটিক কাটা শুরু হয়ে গেছে। আমার স্যালারি যাবে পরে, ট্যাক্স আগে কাটবে ইউনিভার্সিটি কোম্পানি থেকে, স্বাভাবিক এই যে এই সিস্টেম। সো ডেমোগ্রাফিক এনভায়রনমেন্টে তাহলে আমরা এই সবগুলো জিনিস কনসিডার করতেছি যে এগুলো নিয়েই হচ্ছে ডেমোগ্রাফিক এনভায়রনমেন্ট। আচ্ছা, এরপরে আসো আমাদের ইকোনমিক এনভায়রনমেন্ট। ইকোনমিক এনভায়রনমেন্টের সাথে বিজনেসের সম্পর্ক আছে না নাই? মার্কেটিংয়ের সম্পর্ক আছে না নাই? 100%। মানে প্রথম কথা হচ্ছে যে তুমি তো প্রোডাক্ট দাও বা সার্ভিস দাও, তুমি তো ওইটা তো মাগনা দিচ্ছ না, তুমি তো পয়সার বিনিময়ে দিচ্ছ। তুমি তো একটা সেলস জেনারেট করবা, রেভিনিউ জেনারেট করবা, তোমার সেখান থেকে তো একটা প্রফিট জেনারেট হইতে হবে, তুমি সেটার এগেনস্টে তুমি সেখানে মানি ক্লেম করবা। তো আমার কাস্টমারদের অ্যাফোর্ডেবিলিটি দেখা, তার পারচেজেবিলিটি কতটুকু আছে, এটা তো মানে ভেরি ফার্স্ট প্রায়োরিটি। যদি এরকম জায়গায় আমি যদি যাই যে কঙ্গোতে গিয়ে আমি এখন বলতেছি যে আইফোন নিয়ে আসছি একটা, মাত্র 50,000 টাকা, কয়জন নিবা? মানে এটা তো হইল না কিছু। মানে প্লেসিং এবং ইকোনমিক সিচুয়েশনটা তো বুঝতে হবে। আচ্ছা, হোয়াট ইজ দ্য এক্সাম্পল অফ দিস? এগুলো বোধহয় ডিসকাস করছিলাম। এগুলো ডিসকাস করছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা একটু রিক্যাপ হলে সমস্যা নেই। সো ইকোনমিক এনভায়রনমেন্টের ক্ষেত্রে এই যে গাড়িটা, এই গাড়ি কিসের গাড়ি? লেখাই তো আছে টাটা ন্যানো। আচ্ছা, টাটা ন্যানোর মূল কাস্টমার কারা? আম্বানি পরিবার। আম্বানি পরিবার টাটা ন্যানো ইউজ করে, ওর ছেলেটা বিয়ের গিফট হিসেবে টাটা ন্যানো দিছে। অথবা যারা দাওয়াত খাইতে গেছে ওরাও তো বিশাল বিশাল গিফট দিছে, ওরা কেউ টাটা ন্যানো গিফট করছে না, ব্যাপার আছে। সো এগুলো হচ্ছে অ্যাফোর্ডেবল প্রাইসে মধ্যবিত্তর জন্য ডেভেলপ করা, যে যারা নর্মালি বেশি টাকা, প্রায় যেহেতু গাড়ির দাম অনেক বেশি, গাড়ি কিনতে অনেক বেশি টাকা লাগে, সেইটা অ্যাফোর্ড করতে পারে না, তাদেরকে কম খরচে সহজে গাড়ির কাস্টমার বানায় দেওয়া। কারণ গাড়ির কাস্টমার হইতে তো সবাই চায়, বাসায় এসি লাগাইতে তো সবাই চায়, টিভি ফ্রিজ কিনতে সবাই চায়। তুমি শুধু কত সহজে তাদেরকে ঢুকাই দিতে পারতেছো। আগে তো সব কিছু পুরো নগদে পুরো টাকা দিয়ে কিনতে হইতো, এখন তো ইনস্টলমেন্ট ফ্যাসিলিটি এসে গেছে। তুমি ফ্রিজ কিনবা, ঠিক আছে 12 মাস ধরে কিনেন। তুমি টিভি কিনবা, সনি ব্রাভিয়া কিনবা, এসি কিনবা, ঠিক আছে 2 বছর ধরে কিনেন। মাঝখানে পার্থক্যটা হচ্ছে যে আগে আমি অ্যাট এ টাইম নিতে গিয়ে আমার যদি জিনিসের দাম হইতো 40,000, অ্যাট এ টাইম না হয় 50,000 নিয়ে সেল দিয়ে ছেড়ে দিতাম। আর এখন আমি যেহেতু 2 বছর টাইম দিতেছি, এখন 40,000-এরটা আমি বিক্রি করতেছি 65,000 টাকায়। তোমার থেকে সুদে আসলে পুরোটা বুঝে নিব। তুমি তো মনে করতেছো আরে কি সুবিধা দিতেছে আমার মাসে মাসে মাত্র এই কয়টা টাকা দিতেছি। তোমার জন্য ওইটা সহজ যে তুমি মাসে মাসে দিতে পারতেছো, আর কোম্পানির জন্য এটা ডাবল লাভ যে আমি তার চেয়ে বেশি নিতে পারতেছি। সিম্পল। আর শুধু যে লাভ তা না, এখানে টাইম ভ্যালু অফ মানিরও একটা ব্যাপার আছে। আজকের 10 টাকা আর 2 বছর পরে 10 টাকা কি এক কথা না? তো বাজারে গেলেই তো বোঝা যায়। এখানে একটা ইম্পর্ট্যান্ট আছে অ্যাঞ্জেলস ল, এবং অ্যাঞ্জেলস লতে আমরা ডিসকাশনে বলছিলাম যে মানুষ যখন আস্তে আস্তে গরিব থেকে ধনী হইতে থাকে, তখন গরিবের খাওয়ার পরিমাণ, মনে করো একটা বুফে, ঠিক আছে, বুফের মধ্যে তুমি একজন মানে একটা গরিব রিক্সা চালক একটা ছেলেটা ডেকে বসিয়ে দিলা, ঠিক আছে, আর পাশাপাশি মনে করো তুমি বসে গেলা, কে বেশি খেতে পারবে? কেন? ও হার্ড ওয়ার্ক করে অভ্যস্ত, ঠিক আছে। এখন তুমি নিয়ত করবা যে বুফে পাইছি একটা 14 বার খাবো, 14 বার কেন 4 বারও খাইতে পারবা না, কিছুই খাইতে পারবা না। তুমি শুধু নিবা কয়েকবার, এবং যতটুকু নিবা ততটুকুই আবার নষ্ট করবা। কিন্তু ও যতটুকু নিবে ততটুকু নষ্ট হবে না, বরং ওর খাওয়া দেখে মানুষ বুঝবে যে ওর জন্যই বুফে হওয়া দরকার ছিল। কিন্তু বুফে ওর জন্য তো বানায় নাই, কারণ বুফের এন্ট্রি ফি এমনভাবে সেট করা আছে যাতে ও কখনো বুফেতে যাইতে না পারে। আর এমনভাবে সেট করা আছে যাতে যারা বুফের কাস্টমার, যারা বুফেতে আসবে তারাও খাইতে না পারে। ব্যবসা তো এখানেই। আমার কাস্টমার তারা যাদের হাতে এটা আছে কিন্তু ক্ষুধা নেই, আর যাদের ক্ষুধা আছে তারা তো আমার কাস্টমারই না। হ্যাঁ,
তাহলে ব্যাপারটা যেটা যে মানুষ যখন বড়লোক হয়ে যায় তখন তাদের খাবারের পরিমাণও কমে যায়, খাবারের কষ্টও খুব বেশি বাড়ে না। এখন তুমি যদি মনে করো যে আমার ফ্যামিলির পিছনে খাবারের কস্ট যা, ওর ফ্যামিলির খাবারের কস্ট এর চেয়ে 10 গুণ, না আসলে তা না, বরং আমাদের কনজামশনও বেশি, ইয়াও বেশি, ওদের ক্ষেত্রে সেটার পরিমাণ বরং ফ্রুটস হালকা, জাস্ট হালকা ব্রেড টিয়া ডিম এইগুলো দিয়ে শেষ, মানে খাবারের খরচ আর বাড়ে না। হাউজিংয়ের কস্টের যদি কথা বলো, ওর তো একবার যখন নিজের বাড়ি নিজের ফ্ল্যাট হয়ে গেছে, প্রত্যেক বছর কি ওর নিজের ফ্ল্যাট চেঞ্জ করেন, প্রত্যেক বছর নতুন করে বাড়ি বানায় না, ওইটাও কনস্ট্যান্ট, ওর ওই খরচ আর বাড়তেছে না। ওর বাড়ে কি সেভিংস, ওর বাড়ে কি ব্যাংক অ্যাকাউন্ট, ওর বাড়ে কি সুইস ব্যাংকের রেভিনিউ, ওর বাড়ে কি যে ও কত কোটি টাকা পাচার করবে সেই ধান্দা। কারণ তোমার তো টাকাই নেই, তারপরে টাকা থাকলে না তোমার সেই ধান্দা আসতো, আগে তো তোমার কোটি কোটি টাকা আসতে হবে, তারপরে তুমি সেটা নিয়ে ধান্দা শুরু করবা। ও, তুমি এখনো এটা বুঝোনি? ও, টাকা পাচারের? ও, আমি এখন এই রেকর্ড অন রেখে মার্কেটিং ক্লাসে তোমাকে টাকা পাচার করার প্রসেস শিখাবো। যেটা জানা ওর জন্য ফরজ, সেটা জানার ধান্দা নাই। ঠিক আছে, আমি তো এখন পর্যন্ত তোমাকে পাইলাম না যে তুমি তোমার জন্য যেগুলো জানা ফরজ তুমি আমার কাছে কখনো জানতে গিয়েছো। আমাকে সব কেন ক্লাসে এসেই তোমাকে খুঁচিয়ে খুঁচিয়ে জানাতে হয়? এবার বুঝো ঘটনা কোথায়। আসো, টেকনোলজিক্যাল এনভায়রনমেন্ট। আচ্ছা, ধরো বেশি না, আজকে থেকে মাত্র 20 বছর আগেও বাংলাদেশের পুরো টেকনোলজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারটা চিন্তা করো। সারা বাংলাদেশে কয়জন মানুষ ওয়াইফাই ইউজ করতো? সারা বাংলাদেশে কয়জন মানুষ ইন্টারনেট ইউজ করতো? মাত্র 20 বছর আগে, মাত্র 20 বছর সারা বাংলাদেশে কয়জন মানুষ ইন্টারনেট ইউজ করতো, কয়জন মানুষ ওয়াইফাই ইউজ করতো, কয়জন মানুষ ব্রডব্যান্ড কানেকশন ইউজ করতো, কয়জন মানুষের স্মার্টফোন ছিল? বাটন ফোন ছিল নোকিয়া। তার মানে হচ্ছে যে ওইটুকুই ছিল আমাদের জন্য বিশাল ব্যাপার যে ফোন ইউজ করতেছি যে আগে ল্যান্ডফোন থেকে ডায়াল করে করে ফোন দিয়ে কথা বলা লাগতো বা প্রেস করা লাগতো। ল্যান্ডফোনের উপরে বিটিসিএলের ল্যান্ডফোনের উপর ভরসা ছিল। এখন অন্তত নিজে একটা ফোন কিনে ডাইরেক্ট সেই ফোনে ইউজ করা লাগতেছি, বাসায় গিয়ে ফোনের অপেক্ষায় থাকতে হইতেছে না, যে আগে থেকেই বলে রাখতেছে যে রাত 11টার সময় তোমারে ফোন দিব, তুমি ফোনের কাছে থাইকো। পুরো ব্যাপারটাই ছিল অন্যরকম। সো কি ছিল সেই সব দিন আর কি আসলো দিন, মানে পুরো ডিজিটাল টু দি পাওয়ার টেক, পুরো ট্রান্সফরমেশন, ডিজিটাল ট্রান্সফরমেশন তো আশ্চর্যজনক ট্রান্সফরমেশন। তো তার মানে হচ্ছে কেন এর আগেও তো তোমাদের সাথে মার্কেটিং করছেই তো কথা বলছি যে আগে মানুষের টিভিতে সে যদি ছায়া ছবি দেখতে চাইতো, চলচ্চিত্র দেখতে চাইতো, তাহলে উপায় কি? টিভিতে সে চলচ্চিত্র দেখবে, ইন্ডিয়ান একটা সিনেমা দেখতে চায়, আচ্ছা ডিশে সে কি বলিউডের ছবি দেখতে পারবে? সে দেখতে পারবে কলকাতায় উত্তম সুচিত্রা দেখার জন্য তার এর আগে আবার বিশাল কিছু কাহিনী আছে। তাকে 200 ফিট লম্বা একটা বাঁশ জোগাড় করতে হবে, বাঁশের মাথায় অ্যান্টেনা লাগাইতে হবে, বাঁশের সেটিংস এবং অ্যাঙ্গেল ঠিক করতে হবে, বারবার ঘুরায় দেখতে হবে যে কোন সেটিংসে কয়টায় পায়, এবং জানতে হবে যে 6:30 বা 7টার দিকে মোটামুটি একটু ক্লিয়ার আসে, জিরজির একটু কম থাকে। কথা বুঝছো না বুঝো নাই? গান শুনতে হইলে আগে অডিও ক্যাসেট প্লেয়ার, একটা বিরাট প্লেয়ার কিনতে হইতো এবং ক্যাসেট ভাড়া নিয়ে আসতে হইতো, ভিডিও ভাড়া নিয়ে আসতে হইতো। আর এখনকার কোনো ছেলেমেয়েরে যদি এই বলা হয় যে মানে সে একটা কার্টুন দেখবে, আমার বাচ্চারাও যদি বলা হয় যে সে একটা কার্টুন দেখবে, এই কার্টুন দেখার জন্য তারে কোথাও গিয়ে কিছু কইরে কাউরে টাকা দিয়ে তারপরে দেখতে হবে। তো ইম্পসিবল মানে ট্রান্সফরমেশন। তাহলে টেকনোলজিক্যাল এই যে এনভায়রনমেন্ট, এখন কথা হচ্ছে যে এই প্রত্যেকটা কিন্তু গ্র্যাজুয়ালি হয়েছে।
তোমার দেশে এখন যদি 4G না থাকতো, তুমি এখন যে সার্ভিসগুলো পাচ্ছ কখনোই পাইতো না। 3G যখন আসে নাই, তার আগে তুমি কখনো 3G সার্ভিস পাও নাই। প্রত্যেকটা জিনিসের সাথে এই ডেভেলপমেন্টগুলো, তোমার আগে তোমার ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক অপারেটর আসতে হয়েছে, তোমার স্মার্টফোন তোমার হাতে আসতে হয়েছে, তারপরে তোমার নেটওয়ার্ক ক্যাপাসিটি ডেভেলপ করতে হয়েছে, তোমার 3G 4G হইতে হয়েছে, তখন গিয়ে তোমার এইসব আরও ফ্যাসিলিটিস যোগ হওয়া শুরু হয়েছে। প্রত্যেক জিনিস তো ধাপে ধাপে। এখন তুমি এখনও 1G-তে আসো, নোকিয়া বাটন ফোন মোবাইল নিয়ে, তুমি এখন যদি মনে করো 5G সার্ভিস চাও, হবে না তো। তাহলে তুমি যেই জায়গায় অপারেট করতেছো সেই জায়গার টেকনোলজিক্যাল এনভায়রনমেন্টটা ইম্পর্টেন্ট। পলিটিক্যাল এনভায়রনমেন্ট বলছি, অলরেডি বললাম যে পলিটিক্যাল স্টেবিলিটি, পলিটিক্যাল এবং পলিটিক্যাল এনভায়রনমেন্ট বলতে বাই দ্য ওয়ে শুধুমাত্র কিন্তু এইটা বুঝাইতেছি না যে বাংলাদেশে পলিটিক্যাল পার্টি কয়টা, বিরোধী দল কয়জন, সারাক্ষণ সরকারি দল আর বিরোধী দল ফাইট কীভাবে করে, সংসদে করে না সংসদের বাইরে করে, রাস্তায় করে নাকি ভাঙচুর করে, সেটা বলতেছি না। মার্কেটিংয়ের পলিটিক্যাল এনভায়রনমেন্ট শুধু সেটা না, মার্কেটিংয়ের তার চেয়ে জরুরি পলিটিক্যাল এনভায়রনমেন্ট হচ্ছে এই দেশে ব্যবসা করা আমার জন্য কতটুকু সহজ। রুলস, রেগুলেশনস, লিগ্যাল বাইন্ডিংস, ট্যাক্স, ভ্যাট এবং আদার যেই সব কিছু, এই জায়গাগুলো থেকে এই দেশ আমাকে কতটুকু ইনসেন্টিভ দিচ্ছে যে আমি এই দেশে এসে ব্যবসা করব, আমি দুনিয়ার আরও 10টা 20টা 100টা দেশে ব্যবসা করি, এই দেশেও ব্যবসাটা এক্সপান্ড করব। এটা যখন তারা দেখবে, আগে অ্যানালাইসিস করবে যে এই দেশের লিগ্যাল রুলস অ্যান্ড ফ্রেমওয়ার্ক কী আছে। এই দেশে যে ব্যবসা করতে আসছে, ওর চোখ বন্ধ করে সবার আগে এটা জানিয়েই আসছে যে এখানে ব্যবসা করতে যদি 5 টাকা লাগে, এর পাশে 10 টাকা ঘুষ দিতে হবে। কথা বুঝাতে পারছি? ব্যবসার লাইসেন্স নিতে যাব, ঘুষ। ট্রেড লাইসেন্স করাইতে যাব, ঘুষ। ট্যাক্সিয়া করতে যাব, সেখানেও 2 নম্বরই করে ঘুষ, এভরিওয়্যার। তার মানেই হচ্ছে যে ও এটা যায়নি, এটা করে ওই শর্ত মাইনেই তারপরে আসছে যে হ্যাঁ ঠিক আছে, এইখানে ব্যবসার এনভায়রনমেন্ট হচ্ছে এইটা হচ্ছে এখানকার পলিটিক্যাল এনভায়রনমেন্ট। পলিটিক্যাল এনভায়রনমেন্ট মানে শুধুমাত্র ওই পলিটিক্সের ফাইটিং বুঝো না। বলেন স্যার, একটা কথা ছিল কি স্যার, যেরকম ধরেন অফিশিয়াল প্রোডাক্ট আর আনঅফিশিয়াল প্রোডাক্টটার মানে এই পলিটিক্যাল এনভায়রনমেন্টের সাথে কি হয়? অবশ্যই পলিটিক্যাল এনভায়রনমেন্টের সাথে হয়। তুমি এখনও আনঅফিশিয়াল প্রোডাক্ট আনতে পারতেছো এবং বেচতে পারতেছো, এটাই তো ব্যাপার। কারণ সরকার সর্বোচ্চ তোমার কি করতেছে, সরকার তো কিছুই করতেছে না, তুমি নিজেরা বা মানুষ তোমাকে সচেতন করতেছে, বা অফিশিয়াল প্রোডাক্টের জায়গায় তোমার সচেতন করতেছে। স্যার অন্তত স্ক্যান করে দেখেন বা ভেরিফাই করেন যে প্রোডাক্টটা অফিশিয়াল প্রোডাক্ট কিনা, গ্লোবাল প্রোডাক্ট কিনা, এটা আসল জিনিস না নকল জিনিস, ফেব্রিকেটেড জিনিস জাস্ট লাগেজে করে নিয়ে আসছে বা করে নিয়ে আসছে, আপনার কাছে সেকেন্ড টাইম থার্ড টাইম সেল দিচ্ছে, করতেছে। এটা হচ্ছে অন্যরকম জিনিস। কিন্তু তোমার মানে ও লাগেজে করে যখন নিয়ে আসছে বা ও তো বর্ডার ক্রস করে নিয়ে আসছে, ওই জায়গায় যদি ওরে আটকায় দেওয়া হইতো যে এটা নন অফিশিয়াল প্রোডাক্ট, তোমার আসার কথা ছিল শিপমেন্ট হয়ে অথবা অফিশিয়াল চ্যানেলে, এবং প্রত্যেকটা প্রোডাক্ট এখানে কী কী আছে সেগুলো লিগেল চ্যানেলে, লিগেল প্রসেস, অফিশিয়াল প্রসেস আসার কথা। সেই জায়গায় তুমি যখনই নন অফিশিয়াল প্রসেস অ্যালাউ করতেছো, তার মানেই তো হচ্ছে যে দাঁড়াও, এই যে 2 দিন পর পর তুমি খবর পাও যে এই বিমানবন্দরে এত কেজি সোনা পাওয়া গেছে, ওইখানে এইটা আটকাইছে, ওইখানে এইটা আটকাইছে, তোমার কাছে কি মনে হয় যে এত সোনা আটকায়, তার মানে তাহলে তো স্বর্ণ চলাচল পুরো বন্ধ এই দেশে? ওই ভয়ে এইটা হচ্ছে যতটুকু স্বর্ণ চলাচলন হয় তার 100 ভাগের 1 ভাগের নিউজ তুমি পাও। মানে একটু তো আটকাইতে হয়, একটু তো দেখাইতে হয় যে আমি কিছু করি। কথা বুঝছো না? এই যে মাঝে মাঝে তোমরা দেখাও না যে না স্যার আপনার কোর্স গ্রুপে, ওই যে বিজনেস কমিউনিকেশন প্র্যাকটিস গ্রুপে স্যার আমিও আছি লাভবাহিক, ওইখানে মাঝে মাঝে একটু ইয়েস নো ভেরি গুড কিছু দিয়ে দেখানো, স্যারকে জাস্ট একটু সান্ত্বনা দেওয়া যে স্যার আমি আপনার একটা ক্লাসেও ছিলাম, ওই কোর্স গ্রুপেও একবার হাই হ্যালো বলেছিলাম। কি বুঝলা? এটা হচ্ছে সান্ত্বনা, যে সারা জীবন বাবার জন্য কিছু করেছি বা না করেছি, কিন্তু বাবার জানাজাটাতে যদি আমি না থাকি তাহলে লোকে কি বলবে? বুঝছো না? সান্ত্বনা। তাহলে কালচারাল এনভায়রনমেন্ট তো আগেই বললাম, এবং এই জায়গায় লেজিসলেশনের ব্যাপার, এই যে বিজনেস রেগুলেশন, রুলস রেগুলেশনস সেগুলা। এছাড়া মানুষের কালচারাল এনভায়রনমেন্টের মধ্যে কি আছে? মানুষের যে কোর বিলিফস অ্যান্ড ভ্যালুস। সে বলবে যে আমি মুসলিম, খাঁটি মুসলিম, ইমানদার মুসলিম, ইমানদার জজবা, আবেগ খুব বেশি থাকবে, কিন্তু কাজের বেলায় একদম কিছু না, ফাঁকা কলসি বাজে বেশি, এরা শুধু এই নিয়েই থাকবে, একটার পর একটা হুজুগ নিয়ে থাকবে, কারণ এরা জাতি হিসেবে বাঙালি, বাস। তো এই হচ্ছে এদের প্যাটার্ন অফ লিভিং, যে এদের ভ্যালুস, এদের বিলিফস, এদের প্রাইমারি ভ্যালুস কি, সেকেন্ডারি ভ্যালুস কি, কি সেগুলো। তোমার কাছে কি মনে হয় যে
বাংলাদেশে তোমার বয়সী যতগুলো মেয়ে আছে এবং যেই মেয়ের সাথে তোমার বিয়ে হবে, ঠিক আছে, এই ধরনের যত মেয়ে বাংলাদেশে আছে, এই সবগুলো মেয়ে শুধুমাত্র একটাই নিয়ত করে বসে আছে যে আমার শুধু টাকাওয়ালা শ্বশুর দরকার, আর কিছু লাগবে না। হ্যাঁ, এইটাই একমাত্র দেখার বিষয় ওদের। সবাই এই একই নিয়ত করে বসে আছে? হ্যাঁ, যথেষ্ট আছে, কিন্তু সবাই কি একই নিয়ত করে বসে আছে? না। তাহলে ব্যাপার আছে তো, অন্তত কিছু হইলেও তো ম্যাচিউরড প্রোডাক্ট আছে। সব কি ইম্যাচিউরড হয় নাকি? থাকে, কিন্তু ভালো সংখ্যা সবসময় একটু কম থাকে আর কি। এই কারণেই খারাপরা মনে করে যে আমরা তো দলে ভারী, আমরা সংখ্যাধিক্য, সংখ্যা গরিষ্ঠ, আমরাই তো জিতে গেছি, কিন্তু ধোকাটা ওখানেই খায়। আচ্ছা, এখানে দেখো কালচারাল এনভায়রনমেন্টের এই যে ভ্যালুসগুলো, কালচারাল ভ্যালুসগুলো, এই ভ্যালুসও আবার শিফট হয়। মানে আজকে থেকে 30 বছর আগে, আরে এই এক্সাম্পল তো তোমাদেরকে বহুবার দিছি, তোমার নানি দাদির ভ্যালুস যেটা ছিল, ফ্যামিলি ভ্যালুস যা ছিল, তোমার মায়ের ফ্যামিলি ভ্যালুস তা, তোমার ফ্যামিলি ভ্যালুস তা, তোমার বাচ্চার তা হবে? পুরাই অন্যরকম, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হয়ে যাচ্ছে। কোন দিক দিয়ে ঘুরেছে, কোন দিকে যাইতেছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, কেউ জানে না। তাহলে এই যে ব্যাপারটা এখানেই হচ্ছে যে এই জিনিসগুলো শিফট হয় সময়ের সাথে সাথে। টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট বলো, কালচারাল ইনফ্লুয়েন্স বলো, ওয়েস্টার্ন মানে ইন্টিগ্রেশন বলো, এই সব কিছুর কারণে এগুলো চেঞ্জ হতে থাকে। তোমরা মানে ফেসবুকে অনেক গ্রুপ আছে যেখানে অনেক পুরনো দুষ্প্রাপ্য ছবি এগুলা করায় কালেকশন। তুমি প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশে তো খুব বেশি দিন হয়নি, তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির আজকে থেকে বেশি দিন না 20 বছর আগের ছেলে মেয়েদের পোশাক দেখো, 50 বছর আগে দেখো, মানে তুমি বিশ্বাসই করতে পারবা না যে এই ধরনের পোশাক পরে তারা ইউনিভার্সিটি ক্লাসে যায়। বাট ওইটাই ছিল তখনকার দিনের স্মার্টনেস। ছেলেদের জন্য তখন লম্বা শার্ট পরা, লম্বা প্যান্ট পরা, এগুলোই ছিল তখন তার জন্য স্মার্টনেস। মেয়েদের জন্য শাড়ি পরা তখন সেটাই ছিল তাদের জন্য স্মার্টনেস। সো পুরো জিনিসটা অন্যরকম। সো পিপলস ভিউ অফ অর্গানাইজেশনস, পিপলস ভিউ অফ সোসাইটি, এই জিনিসগুলো শিফট হয়। পিপলস ভিউ অফ নেচার, পিপলস ভিউ অফ দ্য ইউনিভার্স। ধরো ভালো কথা মনে পড়ছে, এই তোমাদেরকে একটা সহজ কোয়েশ্চেন জিজ্ঞেস করি, এটার আনসার তোমরা সবাই জানো এবং মুখে না বললেও মনে মনে জানো। তা হচ্ছে, আরে গলি মারো যে তুমি ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করবা আর আফগানিস্তানে গিয়ে যুদ্ধ করবা, সেটা বাদ দাও। মনে করো এখনই যদি তোমার দেশের সাথে কারো যুদ্ধ লাগে আর তোমারে যদি বলা হয় যে চলো গিয়ে যুদ্ধ করি, এখন তুমি বলবা যে কার সাথে? তখন বলবা যে যাকে তুই সবচেয়ে বেশি ঘৃণা করিস, যাকে কখনো পছন্দ করিস না, কিন্তু যাদের ফিল্ম সবচেয়ে বেশি পছন্দ করিস আর যাদের ফিল্ম স্টার ছাড়া তোর রাতের ঘুমই হয় না, তাদের সাথে। তখন বলবে যে কি তাদের সাথে? হ্যাঁ, তাদের সাথে। তোমার কাছে কি মনে হয় এখন যদি বাংলাদেশের সাথে কারো যুদ্ধ লাগে, বাংলাদেশে যারা যুদ্ধের চাকরি করে বা যারা ওইটাই আছে, যাদের হচ্ছে যে এইটাই অর্ডার, সেনাবাহিনীতে আছে, ইয়াতে আছে, পুলিশ বাহিনীতে আছে, ওরে বলা হয়েছে ও গিয়ে যুদ্ধ করতেছে, এখনও তো করে বিভিন্ন জায়গায় গিয়ে শান্তিরক্ষী মিশন হিসেবে, দ্যাটস ইট। কিন্তু সাধারণ ছেলে পেলে, যুবকেরা, কলেজের স্টুডেন্ট, ইউনিভার্সিটির স্টুডেন্ট নিজেরা ফর্ম করে তারপরে গিয়ে যুদ্ধের ময়দানে সামিল হয়ে যাবে। কয়জন? কি মনে হয় তোমাদের কাছে? দেশ মাতৃকার জন্য জীবন উৎসর্গ করার জন্য, কেএফসির আশা ত্যাগ করে, যাবতীয় মোবাইল ফোন, ইন্টারনেট, বান্ধবী সব কিছু ত্যাগ করে, তারপরে আমি জীবনকে লুটিয়ে দেওয়ার জন্য দেশকে বাঁচাবো বলে গান গাইতে গাইতে ও যুদ্ধের ময়দানে চলে যাবে। ও তো হাসবে, বলবে যে তার চাইতে আমারে দেন, আমি এটার উপর ফিল্ম বানাই দিই আপনারে। ওই ফিল্ম দিয়ে মানুষ জাগবে, ওই ফিল্ম দিয়েও মানুষ ঘুমায় যাবে। And that's the reality. It happened only because it happened in 1971. Only because ওই সময় তোমার আমার মতো মানুষ এইখানে ছিল না। আমাদের পূর্ববর্তী প্রজন্মের কিন্তু আহাম্মক, গর্দভ, মূর্খ, যারা দুনিয়াদারি কম বুঝছে, তারা ছিল দেখেই ওই মুহূর্তে পৃথিবীর অন্যতম সেরা পরাশক্তি
যাদেরকে ওয়ান অফ দ্য মোস্ট সুপার পাওয়ার ট্রিট করা হইতো, তাদের সাথে নিশ্চিত মৃত্যু যায়নি, জীবনে যুদ্ধে যাইতে পারবো না যায়নিও, ওই জাস্ট হাতের একটা দা বটি নিয়ে চলে গেছে যে আমার কাছে যা আছে তাই নিয়ে চলে যাব। তো কি হয়েছে? ওই দৃশ্য এখন তুমি দেখলেও বলবা যে এত বড় বলদ হয় নাকি মানুষ, এত বোকা মানুষ কিভাবে হয়? বোকা ছিল দেখেই এখন তোমরা স্বাধীন হয়ে এত আল্ট্রা মডার্ন হয়ে পাকনামি করে বেড়াচ্ছ। তো শুধু এখন তোমাদের সকালের লাইফস্টাইল একরকম, বিকেলে আরেক রকম, ক্লাসে এক শিফট করলে আরেক শিফট করতে ভালো লাগে না, একদিন আসলে 3 দিন ব্রেক নিতে ইচ্ছে করে। আসো, হেডিংটা কি? ভিউজ অন রেসপন্ডিং। মানুষ রেসপন্ড করে কিভাবে, যে কোনো সিচুয়েশনে মানুষ রেসপন্ড করে কিভাবে। তার মানে 1971-এ ক্রিটিক্যাল সিচুয়েশনে মানুষ যেভাবে রেসপন্স করছে, যুবকরা যেভাবে রেসপন্স করছে, এখন যুবকরা সেভাবে রেসপন্স করবে না। এখন যুবকরা কোকোকোলা কনসার্ট হইলে রেসপন্স করবে। এটা যদি কনসার্টে ডাক দাও তাইলে রেসপন্স করবে। এবার সেটা রাত 3টায় নাকি দুপুর 2টায় সেটা বিবেচ্য বিষয় না, এটা কোকোকোলার কনসার্ট, এই কারণে রেসপন্স করবে। আর তুমি যদি এখন নিরুকে দায়িত্ব দাও যে আমরা একটা ইসলামিক সম্মেলন করব এবং যেখানে তোমার জীবনের যত গুরুত্বপূর্ণ বিধিবিধান আছে সেটা জানিয়ে দেওয়া হবে, শুধু মেয়েদের বিধিবিধান, এই কারণে তুমি তোমার ডিপার্টমেন্টের যত মেয়ে আছে সবাইকে জড়ো করে নিয়ে আসবা, 100 মেয়ে তোমাকে আনতে হবে, সবার আগে নিরুকেই খুঁজে পাওয়া যাবে না। বুঝছো না পার্থক্য? তাহলে ভিউজ অন রেসপন্ডিং, যে হাউ উই রেসপন্স টু ডিফারেন্ট সিচুয়েশনস। একটা হচ্ছে আনকন্ট্রোলেবল, যে মানে এই রেসপন্সটার উপরে মার্কেটিং কোম্পানির হাত নাই। মানে দেশে যখন যেই ঘটনা ঘটে, যেই প্রেক্ষাপট তৈরি হয়, সব কিছু কি আমাদের ইচ্ছা মতো আমাদের হাত থাকে নাকি, আমাদের মতো হয় নাকি? না তো। প্রোঅ্যাক্টিভ, যে আগে থেকে আমি বুঝে সেই অনুযায়ী, তুমি বুঝতেছো যে ডলার রেট বেড়ে যাচ্ছে, তুমি বুঝতেছো যে দেশে ইকোনমিক একটা ধস নামতে যাচ্ছে, তুমি বুঝতেছো যে সামনের দিনে এই কোম্পানিটা খুব দ্রুত রাইজ করতেছে, আমাকে তাহলে মার্কেট টিকে থাকতে হলে এই ধরনের কাজ করতে হবে। এই জিনিসগুলো আগে থেকে বুঝে করা, দ্যাট ইজ প্রোঅ্যাক্টিভ। আরেকটা হচ্ছে রিঅ্যাক্টিভ। আয় হায়, ওরা ওই ব্র্যান্ড খুলে ফেললো, ওরা ওই নতুন প্রোডাক্ট এনে ফেললো, ওরা ওই নতুন প্রোডাক্ট এনে ফেললো, আয় বেটা আমার মার্কেটিং টিম তোরা বসে বসে বেতন নসার কি করস, তোরা করলে কি? কি বুঝলাম? লিজা তো পারলে প্রতিদিন ব্যাট দিয়ে পিটাবে, বেতন দিয়ে পালে কি এই কাজ করার জন্য নাকি? আমার এত দারুণ শোরুম করেছি কিন্তু আমার সেল নাই কেন? হ্যাঁ হ্যাঁ সেটাই। হ্যাঁ মানে আগে যে জিনিসটা দেখতাম, ডক্টর একটা প্রেসক্রিপশন তার সাথে যে কানেক্টেড যে ফার্মেসি আছে সেখান থেকে নিতে বলতো। এই রিঅ্যাকটিভ টাইপসের দিয়ে কি দুজনের বিজনেস দাঁড়া করানো সম্ভব? আহারে, বিজনেস দাঁড়া করানো সম্ভব না কেন? ও যেখানে খায় ও তো সেখানেই দিবে। এটা তো এখনো চলতেছে, এক এক ফর্মেটে চলতেছে, এক একভাবে চলতেছে। করতে মানে একটা সহজ জিনিস বোঝো, সেটা হচ্ছে যে ধরো প্রত্যেকটা সরকারি ডাক্তার, এই সরকারি ডাক্তারগুলা প্রত্যেকেই তো প্রাইভেট চেম্বার করে। আচ্ছা, তো সরকারি জায়গায় গিয়ে ওরে পাওয়া তো খুব ডিফিকাল্ট ব্যাপার। এমন না যে ও ওইখানে কাজ করে না, ও কিন্তু সারাদিনই ব্যস্ত। যেহেতু ব্যস্ত সেই কারণেই ওরে পাওয়া, ডিরেক্টলি পাওয়া। তুমি তো কনসালটেশন আবার পাচ্ছ না তার সাথে, যে অমুক হাড় রোগ বিশেষজ্ঞ অথবা অমুক ক্যান্সার রোগ বিশেষজ্ঞ, তুমি তার সাথে সরকারি হসপিটালে গিয়ে তার অ্যাপয়েন্টমেন্ট নিবা, এটা তো ইম্পসিবল ব্যাপার। তুমি সবার আগে জিজ্ঞেস করবা যে স্যার আপনার চেম্বার কোথায়, কোথায় কোথায় চেম্বার করেন, আপনি ল্যাবেডে বসেন নাকি মেডিনেভায় বসেন নাকি কোন হসপিটালে বসেন বা কোনটায়। তখন তুমি বলবা যে হ্যাঁ আমি 3 দিন এখানে 3 দিন ওইখানে। তুমি যেদিন যেইখানে যাবা টেস্ট তো তুমি ওইখানেই করাবা, এবং ও তোমার বলেই দিবে যে এক্সরেটা করাই নিয়ে আসেন, তাহলে আমি থাকতে থাকতে দেখে দিচ্ছি। এর মানে কি? এক্সরেটা যে এখনই দেখে দেওয়া হইলো তার মানে কি এক্সরে সবচেয়ে সস্তা এই কারণে? না তো। মানে মার্কেটিংও আছে, দুর্নীতিও আছে, সবই, মানে সব জায়গায় তো মার্কেটিং আছে। এবং অবশ্যই অবশ্যই মানে আমার দেখা মার্কেটিংই হলো কি, আমি কোনো প্রোডাক্ট বাকি পাই নাই যেটা ওদের মার্কেটিং নাই, আর এমন কোনো প্রোডাক্ট মেডিকেলে নাই। মেডিকেলে পুরো সেক্টর জুড়ে প্রচুর বিজনেস, হিউজ বিজনেস। ইভেন মেডিকেলে টেক্সটাইল সেক্টরের প্রচুর বিজনেস।
শুধু মেডিকেল টেক্সটাইল, এইটা আমাদের স্পেশাল ফেব্রিক কোর্স যখন তোমরা করবা, মেডিকেল টেক্সটাইলের উপর আলাদা চ্যাপ্টার আছে, আলাদা ব্লক আছে, তোমাদেরকে টিচার দেখাবে। সব কিছু তো আর ফিজিক্যালি দেখাতে পারবে না, ভিডিও দেখাবে বা ইয়াতে দেখাবে। মেডিকেল টেক্সটাইল আমাদের বিরাট একটা ফিল্ড, স্মার্ট টেক্সটাইল বিরাট একটা ফিল্ড, এগুলো সব ইনোভেটিভ নতুন ফিল্ড। যতটুকু আলোচনা করলাম, কারো কোনো কোয়েশ্চেন? নো স্যার। ওকে, তাহলে আমাদের মিডের সিলেবাস এই পর্যন্ত। আর